কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ, কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে ওঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান। সময়ের সাথে এই বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি ও ফল দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলন মেলায় পরিণত হয়েছে এই ছাদ বাগানগুলো। সবুজ মানে শুধুমাত্র গাছের সমারোহ নয়, এটি মানুষ এবং প্রকৃতির এক নিবিড় বন্ধন। এখানে গাছের সবুজের ফাঁকে লুকিয়ে থাকে প্রশান্তি এবং ফুলের রঙে রঙিন হয় মন। ব্যস্ত নাগরিক জীবনে এই সবুজ আমাদের মনে এনে দেয় শান্তি, আমাদের বাতাসকে করে পরিশুদ্ধ এবং প্রকৃতিতে নিয়ে আসে ভারসাম্য। প্রিয় দর্শক, আজ আমরা চলে এসেছি নগরীর হালিশহর বসুন্ধরা এলাকার শারমিন আন্টির ছাদ বাগানে। ঘুরে দেখব আন্টির এই ছাদ বাগান এবং জানবো নগর কৃষির নতুন সম্ভাবনা সম্পর্কে। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার বাগানটা ঘুরে দেখছিলাম, অনেক সুন্দর। আরো ঘুরে দেখব, তার আগে একটু আপনার পরিচয়টা সংক্ষেপে আমাদেরকে দেবেন। আমার নাম হচ্ছে শারমিন আফরোজ, নিকনেম টনু। আমি হাউসওয়াইফ। আচ্ছা, চলুন আমরা বাগানটা ঘুরে দেখি। আসো। যে এই গাছটা সম্পর্কে আমাদেরকে বলুন। এটা হচ্ছে আম গাছ, এটা 12 মাস আম ধরে এই গাছটাতে, এবং মাশাআল্লাহ আমগুলো অনেক বড় হয় এবং অনেক সুস্বাদু হয়। আচ্ছা, গাছটা তো যথেষ্ট বড় দেখতে পাচ্ছি। এটা আপনি কবে রোপণ করেছেন? আমার গাছটার বয়স প্রায় 5 বছর, এবং এটা আমি অনেক মোটামুটি ছোটোই এনেছিলাম, তবে মাশাআল্লাহ আমার যত্নে গাছটা আজকে এত বড় হয়েছে। এখন মানে এই বছর, এখন তো আমি মুকুলের সিজন, কিন্তু সারা বছরই মাশাআল্লাহ এখানে আম থাকবেই, এবং মানে সারা বছরই একটা দুটো আমার আম এখানে হয়। পাশে এটা কি গাছ? এটাও সেম আম গাছ, তবে এটার মতোই 12 মাসি আম গাছ, কিন্তু এগুলো হচ্ছে মানে লম্বা টাইপের, একটু বড় সাইজ, আর এগুলো হচ্ছে একটু বড় সাইজের। আচ্ছা, এখান থেকে ফল পেয়েছেন এখনো? না, এখান থেকেও ফল পেয়েছি, এই যে আপাতত এই যে এখনই তো চলে এসছে মুকুল, এই যে। আচ্ছা, কিন্তু স্বাদের মধ্যে কি পার্থক্য আছে? স্বাদের মধ্যে এটার কাঁচা থাকতেও যেমন টেস্ট, পাকলেও তেমন টেস্ট, কিন্তু এটা হচ্ছে কাঁচাতে টেস্ট। এটা পাকলে একটু পানসি টাইপের হয়, কিন্তু কাঁচাটা খুব মজা, অসম্ভব মজা। আচ্ছা, গাছটা তো যথেষ্ট বড়, এটা আপনি কখন লাগিয়েছেন? এই গাছটা প্রায় আজকে 6 বছর হয়েছে। গাছটা ছোট, বেসিক্যালি গাছটা ছোটই ছিল, একদম ছোট ছিল। তো এটা আসলে এই যত্ন নিতে নিতে এটা প্রায় গাছটা মরে যায়, আবার যত্ন নিতে হয়, কারণ বেসিক্যালি গাছটাকে টিকায় রাখার জন্য আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে। কারণ আমি আমার শখের জন্য আসলে অ্যাপেল গাছটা, কেন অ্যাপেল থেকে যে আমি ভালো বড় অ্যাপেল পাবো বা একটু বড় হবে সেটা না, জাস্ট এটা বড়ই মতোই হয়, কিন্তু ওই যে শখ অ্যাপেল গাছ আমার কাছে আছে, এটাই আর কি আমার। আচ্ছা, এখানে ফুল এসেছে গাছে, তো এই ফুল আসার কতদিন পরে আমরা ফলটা পাই? এই ফুলটা আসলে আপনার এক মাসের মধ্যে এটা মানে আস্তে 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 ছোট ছোট হতে হতে এই যে ফুল থেকে এটা 10-15 দিনের মধ্যে আস্তে আস্তে এভাবে আসবে। তো এভাবে হতে হতে জাস্ট আরেকটু বড় হবে, আর এই 1-2-3 ইঞ্চি বাড়বে, তারপরে জিনিসটা আস্তে করে আমি যদি না নিয়ে যাই ঝরে যায়। কারণ অ্যাপেলটাকে লাস্ট আমি একটা অ্যাপেল বড় করতে পেরেছিলাম প্রায় এই ফুলের সাইজে হয়েছে, এরপরে আর অ্যাপেলগুলো আসলে হয় না, এই জন্য আমার থেকে খুব কষ্ট লাগে আর কি। এখানে সার দিলেও কি মানে না, সার দিলেও আসলে এই জিনিসটা হচ্ছে না, মানে এটাও দুটুকুই সাইজের মধ্যেই থাকছে। ওই যে শখের জন্য রাখার কি যেন গাছটা আছে, আর ফুলগুলো দেখতে অনেক ভালো লাগে, অ্যাপেলের চেয়েও আমার ফুলটা বেশি ভালো লাগে। তো হচ্ছে যে কাজি পেয়ারা টাইপস, আচ্ছা, মানে বড় বড় হয় একদম, মানে মিষ্টিটা একটু কম, কিন্তু কিছু আমার এখানে 3 রকমের পেয়ারা গাছ আছে। এটা হচ্ছে কাজি পেয়ারা, ওটা হচ্ছে দেশি পেয়ারা, আর ওটা হচ্ছে একটু বড় টাইপের পেয়ারা। তো যেগুলো দেশি পেয়ারা সেগুলো কিন্তু আসলেই টেস্ট, দেশি পেয়ারাগুলো। আর ওই পেয়ারাগুলো একটু লাল লাল হয়, ভিতরে লাল লাল কতগুলো পেয়ারা হয়, যে ওই টাইপসের পেয়ারা এগুলো। আচ্ছা, এই গাছটাও তো মাঝারি সাইজের, এটা হ্যাঁ, হ্যাঁ। কখন লাগিয়েছেন? এইটা বেশি দিন হয়নি, এইটা মাত্র 2 বছর হয়েছে গাছটা।
দেখো এখনও গাছটা নিজে থেকে দাঁড়াতে পারছে না, ওগুলো কিন্তু সব নিজে থেকে দাঁড়িয়ে গেছে, এটা রশি দিয়ে বেঁধে রেখেছে। এর সাথে এখানে আমার এটা কি? প্রিয় ফুল বেলি। আচ্ছা, আমার সব বেলির তো সুবাস। হ্যাঁ, এটা বর্ষাকাল হলে এটা একদম সাদা হয়ে থাকে। আমার ফেভারিট ফুল হচ্ছে বেলি, তারপর হাসনাহানা, দুটোটাই আমি টপে লুকিয়েছি। আচ্ছা, এই যে পেয়ারার সাথে মানে এই যে দেখো একই পেয়ারার, টবে এই যে লাগিয়েছেন। পেয়ারার ফুল ধরছে না। আসলে বেলিটা আসলে বেসিক্যালি তো তোমার শুধু বর্ষাকালেই ফুলটা ফুটে, তো যেহেতু এটা বর্ষাকাল ছাড়া তো ফুল ফুটে না, তো সেই জন্য ভাবলাম যে এটাকে খালি রেখে লাভ নেই, এটার পাশে একটা গাছ রাখি। তো এই জন্য এটার পাশে আসলে বেসিক্যালি এই কাজী পেয়ারা গাছটা রোকা হয়েছে। এই গাছটা শেকড়টা যথেষ্ট বড়। হ্যাঁ, এটাও এটা কি গাছ? এটা কাঁঠাল গাছ। আচ্ছা, কাঁঠাল কি ধরেছে? না, এটাতে এখনো কাঁঠাল ধরেনি। এটা মাশাল্লাহ যথেষ্ট, এটা 3 বছর বয়স হয়েছে, বেশি হয়নি, তবে আশা করব ধরবে। এই যে আসো এবার আচ্ছা, ঔষধি গাছ দেখতে পাচ্ছি, অ্যালোভেরা। অ্যালোভেরা গাছটা আসলে মেইনলি বেসিক্যালি আমার চুল পড়ে যাচ্ছিল, তো এখন আমি বিভিন্ন বিউটিশিয়ানদের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম যে কি করা যায়, কারণ এখন বয়স হয়েছে, চুল তো আর গজাবে না। তখন বললো যে সবচেয়ে বেটার হচ্ছে তুমি অ্যালোভেরা গাছ থেকে নিয়ে যদি চুল একটু লাগাও, সেটা সবচেয়ে বেটার হবে। আমি দেখলাম যে না, আলহামদুলিল্লাহ এখন একটু চুলটা পড়া বন্ধ হয়েছে। আচ্ছা, এই অ্যালোভেরাটা মাশাআল্লাহ অনেক বড় দেখা যাচ্ছে। এটাতে পুষ্টির জন্য আপনি কি এই ব্যবহার? না, আমার আসলে বেসিক্যালি প্রত্যেকটা গাছে আমি গোবর সার দিয়ে, গোবর সার মাটিতেই আমি সবগুলো গাছ রোপণ করি, আর সব জায়গাতে আমি জৈব সার দিই। আর ওই যে আমার চা পাতা, চাটা বেসিক্যালি খাওয়া হয়, চা পাতাটাকে ঠান্ডা করে আমি অ্যালোভেরা গাছগুলোতে দিই। বড় গাছগুলোতে দেওয়া হয় না, ওষুধি গাছগুলোর জন্য আমি চা পাতাটা আসলে আচ্ছা, এটা অনেক বড় একটা গাছ এবং যথেষ্ট পাতা মাশাআল্লাহ। এটা কি গাছ? এটা হচ্ছে তোমার আরেকটা জামরুল গাছ, এটা হচ্ছে হোয়াইট জামরুল, মানে সাদা জামরুলটা, ওটা ছিল লাল জামরুল, আর এটা হচ্ছে সাদা জামরুল। এই দেখো এখানে ফুল চলে আসছে কয়দিন, এই যে এখানে মুকুল আসছে, কয়দিন পরে ইনশাল্লাহ হয়ে ফল হবে। এটাও জামরুল গাছ, এটাও জামরুল গাছ। জামরুল গাছটা আসলে কোন সিজনের? এটা আসলে আমার মানে এটা মেইনলি বর্ষাকালের দিকেই হয়, তবে যেহেতু এটা আমার টব বাগান, ছাদ বাগানে, তো এগুলো মাঝে মাঝে যখন এরা একটু যখনই একটু, এই যে এখনও কয়েকটা হবে, কিন্তু বেসিক্যালি এটা বর্ষাকালে প্রচুর হয়। এই সময় কিছু কিছু হয়, আস্তে আস্তে এটা বর্ষার দিকে যখন যায় তখন পুরো গাছ ভর্তি হয়। এখন অল্প স্বল্প একটু একটু হবে আর কি। দেশি পেয়ারা এবং আগে যে পেয়ারাটা দেখলাম, হ্যাঁ, ওটা ছিল কাজী পেয়ারা। কোনটা আপনার নিজের বেশি পছন্দ? আসলে যদি স্বাদের দিকে বলা যায় তাহলে আমার দেশি পেয়ারাটাই সবচেয়ে ভালো, আর কাজী পেয়ারা হচ্ছে যেহেতু বড় হয় সবাই মিলে খাওয়া যায়। এই গাছটা এটা হচ্ছে আমাদের লেবু গাছ। এটা হচ্ছে, এটা কোন জাতীয় লেবু? এটা আসলে ওই যে একটু বাতাবি লেবু টাইপস, মানে একটু লেবু, পুরোটা লেবু না, কিছু বাতাবি লেবু মতো একটু, মানে এটা রসটা অনেক ভালো, প্রচুর রস হয়। কিন্তু এটাতে ইদানিং একটু প্রবলেম হচ্ছে, কারণ এখানে প্রচুর, আমি যখন গত সপ্তাহে গাছে সার দিলাম, দেখলাম যে প্রচুর পিঁপড়া বসবাস করে। পিঁপড়াটা দূর করার জন্য হ্যাঁ, এই কি করতে হবে? পিঁপড়াটা দূর করার জন্য যেটা হচ্ছে যে আমাদের পুরোটা আসলে চেঞ্জ করতে হয়। পিঁপড়ার জন্য কিছু ওষুধ আমরা নার্সারি থেকে আনি, ওগুলো একটু দিতে হয়। এটাই হচ্ছে পিঁপড়া দমন করার জন্য প্রথম কাজ আর কি। ঠিক আছে আন্টি, এখানে এটাও সেম, আমার এই যে আমার হচ্ছে 3টা গাছ। এই যে দেখো, তোমাকে যেটা আমি বলছি, এটা ফুলটা দেখো, এই যে এটা ফুলটা এইরকম হয়, এই ফুলের মধ্যেই তোমার আস্তে আস্তে ঝরে যায়, সুন্দর মতো এগুলো ফল হয়ে যায়। 3টা কালারের আছে, একটা সাদা, একটা গোলাপ। আর এই যে এখানে আমার নেক্সটে যে গাছটা আছে, এই যে এই গাছটা হচ্ছে আমার কামরাঙ্গা গাছ। আচ্ছা, কামরাঙ্গা হ্যাঁ, গাছ। এটা রুকেছি, বেশি দিন হয়নি, এটা 5-6 মাস হয়েছে। ফল পেয়েছেন? না, এটা মাত্র রুকেছি, তো এটা এখনো ফল পাইনি, তবে চেষ্টা করছি। এটা কোন ঋতুর? এটা কামরাঙ্গাগুলো 12 মাসেই হয়। এই যে গাছটা যখন একটু পরিপক্ক হয়ে যায় তখন আস্তে আস্তে ফলগুলো দিতে থাকে। কারণ আমার মানে ছাদের ম্যাক্সিমাম গাছগুলোই যখনই তারা একটু হৃষ্টপুষ্ট হয়ে যায় তখনই তারা ফল দেওয়া শুরু করে। এটাই খুব ভালো লাগে আর কি। চেষ্টা করি গাছগুলোকে একটু করার জন্য, যত্ন নেওয়ার জন্য। তো এই যে মানে বর্ষাকাল আসলে আসলে বাগানটা খুব সুন্দর থাকে, পাতাগুলো সতেজ থাকে। এখন বর্ষা চলে যাচ্ছে আস্তে আস্তে, এখন আবার পাতাও ঝরে যাচ্ছে, ফাল্গুন আসছে ইনশাল্লাহ। এই যে আমার ঘরের ভিতরে আম গাছে মুকুল ধরেছে, আবার আমার নিচেও তোমার একটা বেলুম্বু গাছ আছে, ওখানেও মাশাআল্লাহ প্রচুর বেলুম্বু ধরে। ভেবেছিলাম ছাদে উঠবো, কিন্তু ছাদে আসলে বেলুম্বু গাছটা হয় না,
এটা হচ্ছে সবচেয়ে বড়। হ্যাঁ, আচ্ছা আন্টি, এই যে ফলটা, এটা কি ফল? এটা হচ্ছে সফেদা। এই ফলটা আসলে খেতে অনেক টেস্টি। যদি আরেকটু বড় হতো বা পাকা হতো তাহলে তোমাকে আমি দিয়ে দিতাম, তুমি বাসায় গিয়ে খেতে পারতে। এই যে দেখো, এই এখন সব পাতাগুলো পেকে যাচ্ছে, ঝরে যাচ্ছে, কিন্তু তোমার এই গাছের বয়স কত হয়েছে এখানে? এটার প্রায় 6 বছর। মানে আমি আসলে বেসিক্যালি আমার টোটাল বাগানটা 10 বছরের। আমরা এখানে এসেছি 17 বছর, 5-6 বছর, কারণ যেহেতু আমাদের একতলা ছিল, দোতলা হওয়ার পর তারপরে আসলে বেসিক্যালি আমি এই গাছটা করেছি। এটা হচ্ছে আমার লেবু গাছ। এই গাছটা তো তুমি নিশ্চয়ই পোলাও চিনো। পাতা। হ্যাঁ, কারণ যেহেতু মানে পোলাওটা আসলে বাচ্চাদের জন্য বেসিক্যালি পোলাও, ফ্রাইড রাইস এগুলো করা হয়, এই জন্য আসলে এই পাতাটা বেশি দরকার। আর এই লেবুটা হচ্ছে আমার 12 মাসের লেবু। আচ্ছা, এই লেবুটা আমি এখন তো মনে হয় ফুল নেই। না, এখন ফুল নেই, ওই যে না ফুল এসেছে, এই যে তোমার ফল নেই, ফুল এসেছে, এই যে দেখো ফুল এসেছে। এটা লেবুটার পাতাটাও তোমার অন্যরকম একটা গ্রাম। দেখো তুমি, আমি মাঝে মাঝে যখন করোনাকালীন সময় আমি এই লেবু পাতাটা দিয়ে গরম পানিতে প্রচণ্ড খেয়ে তারপর আমি এই পানিগুলো খেতাম। আচ্ছা, লেবুর পাতা, তারপরে এই যে তোমার আমার তুলসী গাছ। তুলসী তো ঔষধি গাছ। হ্যাঁ, এই যে তুলসী, লেবু পাতা, এগুলো আমার মানে খুব, মানে বাচ্চাদের কাশি হলে, সর্দি হলে। এই যে আরেকটা আমার আম গাছ, 12 মাসি আম গাছ, এটা তো মাশাআল্লাহ ভালোই আম ধরে, এটা তো প্রচুর আম ধরেছিল। এই যে আমার ঔষধি গাছগুলো আছে, পাথরকুচি। এরপরে আমার পছন্দের ফুল গাছ, এগুলো আসলে সিজনে হয়, সিজনেই রুকি। আবার এখানে আবার একটা লেটুস পাতাও আছে, কারণ বাচ্চারা স্যান্ডউইচ পছন্দ করে, তো গাছ থেকে নিয়ে লেটুস পাতাটা পিচির জন্য লাগে, বড়দের জন্য লাগে। লেটুস তো সবুজও হয়। হ্যাঁ, আমি কিন্তু সবুজটা লাগাইনি, কারণ সবাই সবুজটা লাগায়, আমি একটু বললাম যে না, এই পাতাটা একটু দিই। আর মানে আপনি স্যান্ডউইচে দিলে জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে, কালারফুল। কালারফুল থাকে। আচ্ছা, এটা ঠিক। এই গাছটাও একটা পাতাবাহার টাইপসের শাকের মতো। এই গাছটা আমার খুব শখের। এই গাছটা আমি অনেকবার রুকি, অনেকবার মারা যায়। মানে অনেক চেষ্টা করি আমি গাছটাকে, দেখি এবার হার্ড অ্যান্ড সোল ট্রাই করি, দেখি ঈদ পর্যন্ত এটাকে কতটুকু নেওয়া যায়, ট্রাই করছি আর কি। আচ্ছা, আরো কিছু ফুল গাছ। হ্যাঁ, আর গোলাপও আমার অনেক ভালো লাগে, মাল্টি কালার গোলাপটা। ওটা আমার টকটকে লাল গোলাপ ছিল। হ্যাঁ, গোলাপ গাছের তো একটু আলাদা পরিচর্যা হ্যাঁ, দরকার। গোলাপ গাছে সবচেয়ে বেশি হচ্ছে তোমার রোদটা বেশি দরকার। মানে রোদটা কম হলেই কিন্তু গোলাপ গাছটা মারা যায়। যেমন আমার ওই গোলাপ গাছটা অনেক মাশাআল্লাহ এরকম ফুল ধরেছিল, কিন্তু রোদ কম হওয়াতে এখন আবার ওকে এখানে রোদে নিয়ে রাখা হয়েছে। আচ্ছা চলো, আমার মুরগির খামারটা দেখবে। এই যে এখানে আসলে আমি বেসিক্যালি সব দেশি মুরগি রাখি, কারণ বাচ্চাদেরকে আসলে ফার্মের মুরগি, ফার্মের ডিম এগুলো আসলে খাওয়াতে যথেষ্ট যা পারি একটু চেষ্টা কম করি। তো এখান থেকে আসলে ম্যাক্সিমাম আমার ডেইলি 2-3টো, অনেক সময় ডিম দেয় ওরা, প্রতিদিনই 2টো করে ডিম দেয়, কখনো কখনো 3টোও পাই আলহামদুলিল্লাহ। এগুলো আসলে কাউখালী থেকে আনা হয়েছে, ওখানেরই মুরগি মাশাআল্লাহ। এই আর কি, ওদেরকে তো একটু টেক কেয়ার করতে হয়, সকালে দুপুরে দুবেলা খাবার দিতে হয়, তারপরে পানি দিতে হয়, এগুলো একটু পরিষ্কার করতে হয়। এগুলো পরিষ্কার করার জন্য বেসিক্যালি আমার একজন লোক আছে, উনি সপ্তাহে সপ্তাহে এসে এগুলো পরিষ্কার টরিষ্কার করে দিয়ে যায়, কারণ সবারই তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে, আচ্ছা, এই জন্য আর কি। আমরা তো ঘুরে দেখলাম আপনার বাগানটা, সব খুব গুছানো এবং পরিপাটি সুন্দর। এখন আমরা একটু বসে কথা বলি। চলো গিয়ে বসি। আচ্ছা আন্টি, আপনার বাগানটা আমরা ঘুরে দেখলাম, অনেক সুন্দর এবং অনেক ভিন্ন প্রজাতির গাছ দিয়ে সাজিয়েছেন। আপনার এই শুরুর যাত্রাটা কিভাবে হলো? আসলে বেসিক্যালি বাগানটা আসলে শুরু করেছি মনের খোরাক থেকেই। তার উপরে যখন আমরা দোতলাটা কমপ্লিট করলাম, তো আমাদের নিচে আমরা দোতলায় খুব গরম লাগতো, তো এই জন্য আমাকে একজন বললো যে কিছু বাগান কর, ফুল বাগান লাগালে ছাদটা ঠান্ডা থাকবে, গাছে পানি দেওয়া হবে। তো ওটার উপরে উদ্বুদ্ধ হয়ে একটা দুটো করে গাছ লাগাতে লাগাতে আজকে এই ছাদ বাগান। এখন বাগানটা আমার সন্তানের মতো, এখন যত ভালো ইচ্ছা হয় শুধু গাছে লাগাই, ওদেরকে লালন পালন করি, ওদের দেখাশোনা করি, এভাবেই আসলে ছাদ বাগানের প্রতি উদ্বুদ্ধ হওয়া। আচ্ছা আন্টি, আপনার বাগানে তো অনেকগুলো গাছ এবং প্রতিটি গাছের পরিচর্যার দরকার হয়, এগুলো সবগুলো তো একজনের পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না। এই বাগান পরিচর্যায় আপনাকে কে কে সহায়তা করে থাকে বা আপনি কিভাবে পরিচর্যা করে থাকেন?
আসলে আমার বাগানটা আমি নিজে করে থাকি, তবে আমাকে হেল্পিং হ্যান্ড হিসাবে আমার একজন সহচর্যা আছে। সে আমাকে বাগানে যাবতীয় সার, মাটি এগুলো সব এনে দেয়। আর সকালে আমি 2 ঘন্টা ফজরের নামাজ পড়ে আমার যেটা ডিউটি, আমি সকালে উঠে এসে গাছের পরিচর্যা করি 1-2 ঘন্টা। তারপরে বিকেলেও 1 ঘন্টা আমি সময় দিয়ে থাকি। আচ্ছা আন্টি, কোনো কাজ করতে গেলে তো আমাদের নানা রকম বাধা বিপত্তি আসে। আপনিও একটা বড় বাগান পরিচালনা করছেন, তো এই বাগানটা পরিচর্যা করতে গিয়ে আপনি কি কখনো কোনো বাধা বিপত্তির সম্মুখীন হয়েছেন? তোমার কথাটা আসলেই সত্য। বাগান করতে গিয়ে আসলে আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। বিশেষ করে বাগানে একবার প্রচুর অনেক সময় বাগানে মাটি যদি সার যদি আমি ঠিকমতো না পাই, গোবরের সারটা যেহেতু আমি সবসময় চেঞ্জ করি, ওটা না পেলে আমার প্রচুর সমস্যায় ভুগতে হয়। আর গাছের পাতা অনেক সময় গাছগুলো মরে যায়, প্রচুর গাছ আমার মারা গিয়েছে। এর আগে আর অনেক গাছ ছিল আমার, অনেক প্রিয় প্রিয় গাছগুলোও মারা গিয়েছে। মানে সারের জন্য অনেক সময় আমার লোক না থাকাতে, আবার অনেক সময় বর্ষাকালে, শীতকালে অনেক যখনই সিজনগুলো চেঞ্জ হতে থাকে তখনই গাছগুলোর মধ্যে পরিবর্তন আসে। গাছগুলোকে নিয়ে আমার অনেক টেক কেয়ার করতে হয়, অনেক যত্ন নিতে হয়। তো এভাবে অনেক গাছ মারা যায়, অনেক গাছ টিকে থাকে। এভাবেই আসলে গাছেরও একটা উত্থান পতন আছে। মানুষের জীবনে যেমন উত্থান পতন আছে, গাছেরও। তবে সবচেয়ে বেশি হচ্ছে যত্নটা একটু বেশি নিতে হয়, টেক কেয়ার করতে হয়, তাহলেই আবার উত্থান হয় আর কি। আচ্ছা আন্টি, ঋতুভিত্তিক গাছগুলো তো এক একটা এক এক ঋতুতে হয়ে থাকে, এবং কিছু গাছ আছে দেশি, কিছু আছে বিদেশি। তো এক একটা গাছের পরিচর্যা এক একভাবে করতে হয়। তো আপনি ব্যক্তিগতভাবে কিভাবে ভিন্ন ভিন্ন গাছের পরিচর্যাগুলো করে থাকেন? আসলে বেসিক্যালি ফুল গাছগুলোর জন্য একটু আলাদা টেক কেয়ার করতে হয়। এগুলোকে সবসময় এগুলোর মরা পাতাগুলো ঝেড়ে ফেলতে হয়। তারপরে এগুলোর আশেপাশে যে আগাছাগুলো হয় ওগুলোকে তুলে ফেলতে হয়, কারণ ফুল মানিতে একটু নাজুক। আর ফল গাছগুলোতে অবশ্যই গোবরে যে জৈব সারটা আমি বলি, গোবর যে সারটা, সেটা আমি আসলে বেসিক্যালি আমার যে কিছু কিছু ফ্রেন্ড সার্কেল আছে, ওদের গোবরে গরুর ফার্ম আছে, ওখান থেকে আমি মাসে একবার, কোনো মাসে একবার, কোনো মাসে দুবার আমি গোবরের সারগুলো আনার ব্যবস্থা করি। ওগুলো দিয়ে আমি বেসিক্যালি বেশি আমার গাছগুলোকে যত্ন করে থাকি। আর তার মধ্যে তো আমাকে সকাল বিকাল দুবার পানি দিতেই হয়। তবে গরমকালটা আমার জন্য খুব কষ্টসহ হয়ে যায়, কারণ ওয়াসার পানিটা তখন একটু কম আসে, তখন একটু আমার গাছগুলোর জন্য আমার আসলেই কষ্ট লাগে। বর্ষাকাল হলে আবার ইনশাল্লাহ সব ঠিক হয়ে যায়। এভাবেই আমি গাছের আসলে যত্নটা করে থাকি আর কি। আচ্ছা আন্টি, আপনি তো ছাদ বাগানের পাশাপাশি একটা মুরগির খামারও পরিচালনা করছেন। তো মুরগিও একটা প্রাণী, মানুষের মতো এদেরও রোগবালাই হয়ে থাকে। তো এদের যখন রোগবালাই হয় তখন আপনি কিভাবে এদের পরিচর্যা করেন, অথবা এদেরকে খাবার হিসেবে কি দেন? মানে এদের পরিচর্যাটা কিভাবে হয়? আসলে মুরগিটা তো আসলে আমার শখে করা। তো আসলে মুরগিগুলোকে নিয়ে আমি অনেক সমস্যা ফেস করেছি। এর আগে আমার অনেকগুলো মুরগি মারা গিয়েছিল। মুরগিগুলোকে একটা রোগে ধরেছিল। তো তারপর আমি পশু ডাক্তারের কাছে যোগাযোগ করলাম। তো উনি আমাকে এক ধরনের মুরগিদের জন্য কিছু ওষুধ দিয়েছিল, বলছে এগুলো পানির সাথে গুলিয়ে ওদেরকে খাওয়ানোর জন্য। তো এই মুরগিগুলোকে আমি সেটা খাইয়েছি, কারণ একবার আমি অনেকগুলো মুরগি আমার মারা যাওয়াতে আমি এই জিনিসটা ধরতে পারলাম। তো ওদেরকে আমি বেসিক্যালি ওষুধটা খাওয়াই। তারপরে ওদের জন্য আমি মাসের প্রথমে গম, তারপরে ওদের কিছু খাদ্য আছে, মুরগির খাদ্য বললে দোকানে পাওয়া যায়, ওগুলো একসাথে আমি কিনে নিয়ে আসি। তো ওদেরকে আমি 2 বেলা মুরগির খাবারগুলো দিই। আর বাসায় যে সমস্ত অনেক সব বাচ্চারা, ছোটো বাচ্চা যেহেতু আমার আছে, খাওয়া নষ্ট করে, তো ওগুলো আমি আসলে না ফেলে দিই, আমি ওগুলো মুরগিকে দিই। কারণ খাওয়া তো এটা আল্লাহর রহমত, এগুলো আসলে নষ্ট করা উচিত না। তো এই জন্য ওই খাবারগুলো আমার মুরগিকে দেওয়া হচ্ছে। আর বেসিক্যালি মুরগির জন্য তো খাওয়া আছে। আবার ওদেরকে আমি 2-3 মাস পরে ডাক্তারের সাথে কনসাল্ট করে, যে ওদের কোনো ঝিমুনি হলে বা কোনো কিছু হলে ডাক্তারকে বলি, যে পশু ডাক্তারকে গিয়ে বলি যে স্যার এই অবস্থা কী করি, তখন উনি আমাকে কিছু ওষুধ দেয়, মেডিসিন দেয়, ওদেরকে পানির সাথে দিয়ে খাওয়া। আর ওদের পরিষ্কার পরিচ্ছন্নের জন্য আমার একজন লোক আছে, উনি এসে পরিষ্কার করে দিয়ে যায়, খড় দিয়ে যায়, ওদের ঘরগুলো পরিষ্কার করে যায়। এভাবে আর কি মুরগিকে কেয়ার করি। আচ্ছা আন্টি, আপনি অনেক বছর ধরেই ছাদ বাগানের সাথে যুক্ত আছেন এবং আপনার খুব সুন্দরভাবে বাগানটাকে গড়ে তুলেছেন। তো আপনি কি এখন নিজেকে একজন সফল ছাদ বাগানি মনে করছেন? নিজেকে সফল সেটা তো আসলে মনে করার কিছু নেই, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ, ছাদ বাগানটা আসলেই সম্পূর্ণ মনের খোরাক। আমার মনের তৃপ্তির জন্য আমি এটা করি, কিছুটা সময় গাছকে দিয়ে। আর আমাদের শহর কেন্দ্রিক যে জগৎটা, সেখানে আসলে প্রকৃতির ছোঁয়াটা খুব কম। তো এই ছাদে কিছুটা সময় বসলে
মনে হয় যেন একটু প্রকৃতির কাছাকাছি আসা, প্রকৃতিকে একটু ভালোবাসা, একটু নিঃশ্বাস, একটু অক্সিজেন, মনে হয় যেন একটু ভালো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে একটু ভালো অক্সিজেন নিচ্ছি। মানে অক্সিজেনের আশায় আসলে আমার এই ছাদ বাগানটা করা। তো এই জন্যেই আসলে এটা নিজেকে সফলতা বিফলতা না, এটা হচ্ছে নিজের মনের শান্তি। আমার মনের শান্তি আছে, একটু মনটা ফ্রেশ আছে, শরীরটাও ফ্রেশ হচ্ছে। যখন মন খারাপ লাগে তখন ছাদে এসে একটু হাঁটাহাঁটি করি, গাছগুলোকে ধরি, খুব ভালো লাগে। আমাদের অনুষ্ঠানটি নানা শ্রেণী পেশার মানুষ দেখে থাকেন এবং আমাদের তরুণ প্রজন্মেরও অনেকে আছেন যারা ছাদ বাগান করতে আগ্রহী, কিন্তু তারা বুঝতে পারছেন না যে কোথা থেকে শুরু করবেন বা কিভাবে গাছ লাগাবেন। তাদের উদ্দেশ্যে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? শহকেন্দ্রিক জীবন আসলে গাছ দেখাই যায় না। তো আমি যেটা বেসিক্যালি মনে করি যে এখন সবারই উচিত, সবার ছাদে হোক, ব্যালকনিতে হোক, যতটুকু জায়গা পাক অন্তত একটা হলো গাছ লাগান, যেটা প্রকৃতি বান্ধব। গাছ হচ্ছে আমাদের বন্ধু, পরম বন্ধু। গাছের চেয়ে ভালো বন্ধু কেউ না। যেমন সে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, তেমন আমাদের সব কিছুর জন্য গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। আমি এখনকার জেনারেশন যারা প্রজন্ম, যারা যারা নতুন বাগান করছে বা নতুন কিছু করছে, সবাইকে আমি একটা অনুরোধ করব, সবাই একটা হলেও গাছ লাগান। আপনার ব্যালকনিতে হোক, আপনার বারান্দায় হোক, যদি ছাদ একটু থাকে সেখানে একটা হলেও গাছ লাগান। আর কিছু না পান অন্তত একটু হলেও তো অক্সিজেন পাবে, যেটা এখন আমাদের শহরে জীবনের জন্য খুবই খুবই দুর্লভ। তো সবাই আসুন, সবাই আমরা গাছ লাগাই, পরিবেশটাকে সুন্দর করি, নিজেরও উপকার হবে, দেশের উপকার হবে, সবার উপকার হবে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা ঘুরে দেখলাম সুন্দর এই ছাদ বাগান এবং জানলাম নগর কৃষির নতুন সম্ভাবনা সম্পর্কে। আগামীতে এরকম আরও একটি সুন্দর ছাদ বাগান নিয়ে হাজির হব আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।